আলো নাট্য সংস্থা জয়ন্ত চক্রবর্তীর নেতৃত্বে বেশ কিছুদিন ধরে কাজ করছেন। কেমন কাজ করছেন তা দেখার সৌভাগ্য আমার হয়নি। তবে এরা সাম্প্রতিক সময়ে একটা অদ্ভুত ঘটনা ঘটাবার চেষ্টা করছেন। একটা বিষয় নিয়ে আমাদের মতো মানুষদের কাছ থেকে তারা শুনতে চাইছেন। যেমন তারা আমাকে অনুরোধ করেছেন যে এই সময়ে পেশাদারী অভিনেতা হতে গেলে পেশাদারী প্রশিক্ষণ দরকার। এই বিষয়ে আমার মতামত কি? আমি 50 বছরের বেশি সময় ধরে, 60 বছর হয়ে গেল, প্রায় 60 বছর হয়েই গেল, আমি থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত। প্রথমে অভিনেতাই ছিলাম, তারপরে আমি অভিনয় ছেড়ে দিয়ে শুধু নাটক লিখে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় 150-র উপর নাটক লিখেছি। তার মধ্যে বেশ কিছু অনুবাদ রূপান্তর আছে। বাঙালি মাত্রই আমাকে নাটককার হিসেবেই চেনেন, অভিনেতা হিসাবে নয়। তার ফলে যে কথাগুলো বলবো সেগুলোর মধ্যে অসম্পূর্ণতা থাকতেই পারে। আমার নিজের মনে হয় আমাদের সময় থেকে যারা বিখ্যাত অভিনেতা, যাদেরকে বলা হয় প্রবাদ প্রতিম অভিনেতা, তাদের কোনো প্রশিক্ষণ ছিল না। যেমন অহিন্দ্র চৌধুরী, শিশির ভাদুরী। প্রশিক্ষণ তথাকথিত কোন স্কুলে নাটক শেখানোর স্কুল ছিল না, নাটক শেখানোর ব্যবস্থা ছিল না। হয়তো কোনো গুরু কাউকে মানতেন, কিন্তু সেটাও প্রধানুক সেই গুরুবৃত্তি ছিলই না। আসলে যাদের ভেতরে প্রতিভা থাকে, অভিনয়ের প্রতিভা, তাদের এ ধরনের প্রশিক্ষণের কোনো প্রয়োজন হয় না। এখনো হয়নি, এখনো হয় না। এখন সময়টা পাল্টেছে, সব ব্যাপারে প্রশিক্ষণ চলে এসেছে। এমনকি আমাকেও এতগুলো বছর ধরে বহু ক্লাস করতে হয় নাটক কি করে লেখা হয়। আমাকে বই লিখতে হয়েছে এই প্রসঙ্গে। তাই আমি জানি তো, আমি তো নাটক যখন লিখি তখন আমার কোনো প্রশিক্ষণ ছিল না, নাটক লেখার প্রশিক্ষণ ছিল না, মনোজ মিত্রের ছিল না, মোহিত চট্টোপাধ্যায়ের ছিল না। তখন স্কুলই ছিল না নাটক লেখা, নাটক শেখাবার স্কুলই ছিল না। বিভাস চক্রবর্তীর ছিল না, অশোক মুখার্জির ছিল না। তাহলে কিভাবে হলো এটা? সাম্প্রতিক কালে আমি দেখছি যে ব্রাত্য বসু ভালো নাটক লিখছে। তথাকথিত কোন প্রশিক্ষণের মধ্যে তিনি গেছেন বলে আমার জানা নেই। তার ফলে তিনি এনএসডি থেকে পাশ করা মানুষও নন, যে তার একটা আছে। তার ফলে যারা এখন কাজ করছেন তাদের মধ্যে বেশ কিছু মানুষ অভিনেতা, তারা নাটকও লেখেন, পরিচালনা করেন, আবার অসাধারণ অভিনয় করেন এমন বেশ কিছু মানুষ, কিংবা শুধু অভিনয় করে অসাধারণ নাম করেছেন এমন বেশ কিছু মানুষ, তারা সাম্প্রতিক সময়ে ট্রেনিং নেবার সুযোগ পাচ্ছেন। এদের মধ্যে যাদের ভেতরে সম্পদটা রয়েছে লুকোনো অবস্থায়, ইংলিশে বলে ল্যাটেন্ট অবস্থায়, তারা ওই আগুনটুকুতে তার ভেতরে স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, যে আগুনটা প্রশিক্ষণ তাকে দেয়। আগে সেটা ছিল না। আগে ওই ভালোবাসা থেকেই, নাটক করতে করতে যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই। তার ফলে অজিতেশ বন্দ্যোপাধ্যায় নামক সর্বকালের একজন শ্রেষ্ঠ বাঙালি অভিনেতা, তার মুখেই শুনেছি তিনি আসানসোল কলিয়ারি অঞ্চলের, ওই অঞ্চল জুড়ে যে বিশাল এলাকা, সেইখানে কখনো শিক্ষকতা করেছেন, কখনো ঘুরে বেরিয়েছেন সাইকেল নিয়ে। অভিনয়ের প্রতি টান ছিল। সেই টানে তিনি চলে আসেন কলকাতায়। তারপর তিনি দীর্ঘদিন
নামী অভিনেতাদের মধ্যে গিয়ে বসে থাকতেন, দেখতেন। এরকম দেখতে দেখতে তিনি, তাকে বলা হতো কখনো কখনো, এই তুই বসে আছিস, যা একটু চায়ের কথা বলে আয়, চায়ের কথা বলে আসতেন। কারুর পান, কারুর বিড়ি এসব এনেও দিতেন। তিনি আমার বাড়িতে গিয়ে এটা বলেছিলেন মজা করে। হঠাৎ একদিন সুযোগ পেয়ে গেলেন, যেদিন নাটক, সেদিন মানে পেশাদারি নাটক, সেদিন একজন অনুপস্থিত। কি হবে, অভিনয় বন্ধ হয়ে যাবে। তখন বলে, এই তুই কি পারবি, মুখস্থ আছে, তুই তো প্রতিদিন রিহার্সালে আসিস, তোকে তোর মধ্যে একটু গ্রাম্যতা আছে, তুই গাইয়া ছেলে, তুই কি পারবি? যে বলে, সুযোগ দিয়ে দেখুন না, আমার মুখস্থ আছে এই পাঠটা। তিনি করলেন সেই অভিনয়, অনুপস্থিত, নির্ধারিত শিল্পীর অনুপস্থিত। ভেতরের আগুনটা জ্বলে উঠল। ওই অভিনয় দেখার পর দর্শকরা স্তম্ভিত হয়ে গেল। প্রথমে দর্শকরা বিরক্ত হচ্ছিল যে নির্দিষ্ট শিল্পী, বিখ্যাত শিল্পী অভিনয় করছেন না। একজন অপরিচিত মানুষ, অজিতেশ বন্দ্যোপাধ্যায় নাম তার, তিনি অভিনয় করবেন তার বিকল্পে। পরে অভিনয় দেখার পর পুরনো অভিনেতারা, পরিচালক, দর্শক একসঙ্গে ধন্য ধন্য করে উঠল, আর তিনি পিছনে ফেলে তাকান। আমি উদাহরণটা এই কারণেই বললাম, আমি বিশ্বাস করি ট্রেনিং এর মারফত একটা একটা দা বা কুরুল, তাকে যেমন ধার দিলে সে অনেক কিছু করতে পারে, কিন্তু যদি ধার না দেওয়া হয় সে বোতা হয়েই থাকে। ট্রেনিং পেলে সেই ধারটুকু হয়। তখনকার সময় ভালো অভিনেতাদের সংস্পর্শে থেকে থেকে ভেতরে ভেতরে তৈরি হতেন এক একজন অভিনেতা। এখনকার সময়ে হয়তো প্রশিক্ষণ তাকে সেইটা করতে পারেন, সেই শিক্ষিতটুকু করে নিতে পারেন যদি ভালো প্রশিক্ষক থাকে। কিন্তু তাই বলে বাগনান বা আরো দূরবর্তী অঞ্চলে যারা থাকেন, যাদের তেমন কোনো সুযোগ নেই ট্রেনিং নেবার, তারা কি করে অভিনয় করছেন বা অভিনয় করবেন? আমার উত্তরটা হলো, দুরকম ভাবে করা যায়। একটা হচ্ছে অর্জুনের মতো প্রত্যক্ষভাবে দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা নিয়ে। দ্বিতীয়টা হচ্ছে না জানিয়ে দূর থেকে অরণ্য বালক একলব্য দেখতেন দ্রোণাচার্য কিভাবে অর্জুনকে শেখাচ্ছেন, তারপরে ফিরে আসতেন। প্রবেশাধিকার ছিল না তার। একলব্য গুরু বলে মেলেছিলেন দ্রোণাচার্যকে। অসাধারণ সেই তীর নিক্ষেপ তার। তিনি যদি বড় হতেন তাহলে অর্জুনকে ছাপিয়ে যেতেন। তাই একজন অরণ্যবাসী, তিনি অর্জুনকে ছাপিয়ে যাবেন। গুরু দ্রোণাচার্য তার আঙুলটা ভিক্ষে চাইলেন, বা এই আঙুলটা চাইলেন যে গুরু দক্ষিণা দাও, তোমার আঙুল কেটে দাও, তুমি কিন্তু আমাকে গুরু বলি বেটে দাও। আঙুল কেটে দিয়েছিলেন একলব্য, যাতে করে আর কখনো তিনি তীর নিক্ষেপ করতে না পারেন। তাই যারা এই ধরনের জায়গায় থাকেন, পল্লী বাংলায় থাকেন, গ্রামে থাকেন, তাদের প্রশিক্ষণ নেবার ভালো সুযোগ নেই। কখনো কখনো কলকাতার মহামানবরা তাদের কাছে গুরু দক্ষিণা চান, আঙুলটা কেটে দেন, তাদেরকে ভোতা করে দেন। তারা প্রতিভাকে বিকশিত করতে পারেন না, যেহেতু তাদের তেমন কোনো পুলিং জায়গা নেই, পুশিং জায়গা নেই। কিন্তু যদি সুযোগ তারা পান, তাহলে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মতো তারাও বিপ্লব করাতে পারেন অভিনয়ের জগতে। আমি নাম বলতে চাই না, এমন বেশ কিছু অভিনেতা এখনো কাজ করছেন যাদের এই সুযোগটাই হয়ে গেছে। আমি তাই বিশ্বাস করি যে এটাও একটা খুব দামি জিনিস। চতুর্থ কথা, অভিনেতা হতে গেলে কান এবং চোখ খোলা রাখতে হয়। অভিনেতা হতে গেলে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আত্মতৃপ্তি। আমি ভালো অভিনয় করলাম, হাততালি পেলাম, অভিনেতা আমি, আসল অভিনেতা আমি নই। চোখ কান খোলা রাখতে হয়। প্রতিদিন একটা অভিনয়
10 দিন করলে 10 ভাবে করা যায়। কালী ব্যানার্জি বলেছিলেন আমাকে, প্রখ্যাত অভিনেতা, আইপিটিএর খুব বড় অভিনেতা ছিলেন, পরবর্তীকালে সিনেমাতেও বিরাট অভিনেতা, থিয়েটারও বড় অভিনেতা। তিনি আমায় বলেছিলেন, চন্দন, আমি কিন্তু প্রতিদিন একটা নাটক এতবার করে হচ্ছে, ক্ষুধা নাটকের কথাই বলেছিলেন, যে প্রতিদিন এতগুলো অভিনয় হয়ে গেল ক্ষুধা নাটকে, প্রত্যেক দিন আমার কাছে মনে হয় নতুন করে অভিনয় করছি, পুরোনো অভিনয় ছেড়ে দিচ্ছি, কারণ প্রতিদিনই তো আমি নতুন। তার ফলে সেটা যান্ত্রিক হয় না, প্রতিদিন তার নতুন নতুন অভিনয়, নতুন ধরনের অভিনয় হয়। এটা 4th নম্বর কথা। 5ম নম্বর কথা হচ্ছে আত্মতৃপ্তি নয়, আমি বলেছিলাম। তার পাশাপাশি আরেকটা কথাও বিশ্বাস করি, যে ওই যে আবেগ, অতি আবেগ অভিনেতার পক্ষে খুব ক্ষতিকর। অভিনয়টা যারা করবেন, যেখানেই ট্রেনিং নিন না কেন, তাদের মনে রাখা দরকার, অভিনয় বাস্তব কখনোই হতে পারে না। অর্থাৎ বাস্তবের রেপ্লিকা কখনো অভিনয় হতে পারে না। বাস্তববাদ, উৎপল দত্ত বলেছিলেন, বাস্তববাদটাই হচ্ছে অভিনয়ের বড় শত্রু। যেভাবে আপনি বাড়িতে কথা বলেন, বাবা মা ছেলের, তার মায়ের সঙ্গে কথা বলছে, বাবার সঙ্গে কথা বলছে, ভাই বোনের সঙ্গে কথা বলছে, প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বলছে, একটি ছেলে কলেজের একটি মেয়ের সঙ্গে কথা বলছে, যেভাবে কথা বলে নাটকে সেভাবে কথা বলে না। 2 কারণে, যে নাটক বাস্তব নয়, নাটক বাস্তব ভিত্তিক একটা মিথ্যা, এবং এমন একটা মিথ্যা, তাকে বলা হয় ম্যাজিক্যাল মিথ্যা, অর্থাৎ জাদুকরী মিথ্যা। আমি যেটা করছি দর্শক সেটা বিশ্বাস করতে বাধ্য। আমি বলছি যে এই ভাঙা চেয়ারটাকে আমি একটা চাদর ফেলে দিয়ে এটা হচ্ছে ময়ূর সিংহাসন, দর্শক প্রথমে হাসবে, যখন নাটক শুরু হবে না, নাটক শুরু হলে এটাকে ময়ূর সিংহাসন ভাববে। আমি পাড়ার মোড়ে চা বিক্রি করি, কিন্তু আমি যখন শাহজাহান হয়ে দাড়ি দিয়ে জব্বা পরে যখন আমি নামবো, আমি যদি অভিনয় করতে পারি, দর্শক বলবে, এই পটলার, এই চায়ের দোকানের পটলা অভিনয় করছে। খানিকক্ষণ পরে এসে অবাক বিস্ময় ভাববে, আরে তো শাহজাহান, ভুলে যাবে আমার নাম পটলা, সে বিশ্বাস করবে শাহজাহান। শাহজাহান যদি ঠিক মতো অভিনয় করতে পারে, শাহজাহান উপর থেকে দর্শকদের ভৃত্যের মতো বলবে, এবার তোমরা হাসবে লোকে, এবার তোমরা কাঁদো লোকে কাঁদবে। ওই শাহজাহানের সময়টা বাস্তব হয়ে উঠবে। 2020 কলকাতা নয়, তখন শাহজাহানের সময় হয়ে উঠবে। দর্শক নিমেষে সেই সময় পৌঁছে যায়, শুধু অভিনয়ের গুণে। একে বলা হয় থিয়েট্রিক্যাল ম্যাজিক। এটা অভিনয় শিল্পীরাই পারেন এই ম্যাজিকটা তৈরি করতে। কিন্তু ওই যে বলেছি, বাস্তব নয়। আমরা বাস্তবে বলি, যেমন ভাবে কথা বলি, যে সুরে কথা বলি, বাবা মা ছেলে তার বাবার সঙ্গে, প্রেমিক তার প্রেমিকার সঙ্গে যেভাবে কথা বলছে, থিয়েটারে সেভাবে কথা বলতে পারে না। এমনকি খুব আস্তে কথাটাও এতগুলো লোককে শুনিয়ে কথা বলতে হয়, তাহলে বাস্তব নয় সেটা। এবং যে কথাটা বলে তারা, সেই কথাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা বাস্তবে বলে না। অর্থাৎ আপনারা দেখবেন থিয়েটারে যে সংলাপগুলো আমরা লিখি, তাকে বলা হয় দারুণ সংলাপ, দারুণ রিয়ালিস্টিক সংলাপ। কিন্তু রিয়ালিস্টিক সংলাপ হতে পারে না। রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমরা মুখের কথা বলি না, আমরা মনের কথাটা বলি। আচ্ছা, থিয়েটারে মুখের কথা বলা হয় না, মনের কথাটা বলা হয়। মুখের কথা সারাদিন ছেলে বাড়িতে ফিরলো, মা বললো, খেয়ে এসছিস? খাবে কিছু? কি আছে? খুব খিদে পেয়েছে। বললো, তার দাও। দিতে গিয়ে মা বললো যে, আর একটু খাবি? তোমার আছে তো? হ্যাঁ আছে, তুই খা না। ছেলে সবটা খেয়ে নিল। মা ছেলের সঙ্গে অভিনয় করলো। ছেলে খোঁজও নিল না যে মার কিচ্ছু রইল না, মাকে তো দিয়ে গেল। মা না জানতে অজান্তেই অভিনয় করলো ছেলের সঙ্গে। ছেলে অজান্তেই অভিনয় করছে মায়ের সঙ্গে। দেরি হলো কেন? আজকে স্কুল থেকে, কলেজ থেকে ফিরতে, আরে কলেজের একটি ছেলে না পড়ে গিয়েছিল,
আসলে কলেজের একটি মেয়ের সঙ্গে সে সময়টা কাটিয়ে এসছে, বাড়িতে বলতে পারছে না। সব প্রতিভা ভঙ্গিতে যে যখন বলে যায় তখন সে অভিনয় করে মার সঙ্গে, অর্থাৎ প্রতিদিনই আমরা কোথাও না কোথাও অভিনয় করে যাচ্ছি। এটাকেই যখন থিয়েটারে অভিনয় করি তখন ওইভাবে কথাগুলো বলি না, আমরা কথাগুলোকে একটু অন্যরকম সাজিয়ে নিই। সেটা তখন ওই রবীন্দ্রনাথের ভাষায় মুখের কথা হয় না, মনের কথা হয়। তার ফলে এই ঘটনাটা ঘটে। আর শেষ করবো এই কথাটা বলে, অতি আবেগ অভিনয়ের ক্ষেত্রে ঠিক নয়। যাত্রা অতি আবেগে বিশ্বাস করে। থিয়েটার শিল্পী অভিনয় করতে গিয়ে অতি আবেগে বিশ্বাস করতে পারেনি না। আমি অভিনেতা ফানচুলার একটি উদাহরণ দিই, ফ্রান্সের সেরা অভিনেতা। তিনি বছরের পর বছর একটি অভিনয় করতেন, সে অভিনয় দেখার জন্য মানুষ ভিড় করত, হল ভর্তি টিকিট আগের থেকে সেল হয়ে যেত। যতবার অভিনয় করেছেন, 200 বার অভিনয় করেছেন একই নাটক, 200 বারে হাউসফুল, তার নামে হাউসফুল, ফানচুলার অভিনয় দেখতে। সেখানে ফানচুলার কাছে এসে একটি দৃশ্যে খবর দিত যে মসিয়ে ফানচুলা, সে তখন চুপটুপি করে খুব মজার মজার কথা বলছে নিজের সঙ্গে, আরে আজকে যা গেল না দিনকে, ওদিকে আমার ছেলে নিশ্চয় ক্রিমিয়ার যুদ্ধে খুব দারুণ সফল হচ্ছে, কারণ ক্রিমিয়ার যুদ্ধে আমরা জিতছি। তো এইসব কথা যখন বলছে দর্শকের সঙ্গে, হঠাৎ সে একটু খবর দেয়। খবরটা হচ্ছে যে এইমাত্র খবর পাওয়া গেল যে তার একমাত্র ছেলে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। এটা যখন অভিনয়, যখন তাকে বলা হলো, নাটকের দর্শক যখন শুনতে পাচ্ছে, তার ভৃত্য এসে খবরটা দিচ্ছে, ফানচুলা তখন চেয়ারের উপর পড়ে গেল। পড়ে গিয়ে তখন আবার উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে তখন শুধু বললেন, বুকটাকে চাপড়াতে লাগলেন, পুত্র, হা পুত্র, হা পুত্র, হায়। মাথা নিচু করলেন, টুপিটা নিচে পড়ে গেল। এইটুকু অভিনয় দেখার জন্য, ঠিক এই জায়গাটা দেখার জন্য একজন দর্শক 60 বার এসেছিলেন এই অভিনয় দেখতে। ফানচুলা ওই জায়গাটা দেখবো, আমি না কেঁদে পারিনি। কি অসাধারণ, কি অসাধারণ। যেদিনের কথা বলছি, উৎপল দত্ত এটা লিখে গেছে স্মৃতি একটা অসাধারণ নিবন্ধে। সেদিন ফানচুলা এই জায়গাটা, সেদিন হাউসফুল, ফানচুলা এই জায়গাটা অভিনয় করছেন। করতে করতে এই ছেলেটি এসে খবর দিল, মসিয়ে ফানচুলা, এইমাত্র খবর পাওয়া গেল আপনার ছেলে যুদ্ধক্ষেত্রে কি হয়েছে, নিহত, একমাত্র ছেলে। ফানচুলা দর্শকের দিকে সামনে গিয়ে গেলেন, টুপিটা খুললেন, মাথা নিচু করলেন, চেয়ারে গিয়ে বসলেন, মাথা নিচু করলেন, তারপরে মাথা তুললেন, তুলে চোখটা মুছলেন, নেই, নেই। ওদিকে দর্শক ক্ষেপে গেছে, কি সেই জায়গাটা কোথায়, বুক চাপড়ানির জায়গাটা কোথায়, পুত্র পুত্র বলে হাহাকার কোথায়। খানিকক্ষণ দেখার পর দর্শক বিরক্ত হলে, কোথায় বসিয়ে ওই জায়গাটায় ওই অভিনয়টা আনুন, আমরা ওই অভিনয় দেখতে এসেছি, আপনার ওই জায়গাটায় ওই অভিনয়, বুক চাপড়ে বলুন কোথা পুত্র। ফানচুলা গিয়ে এসে বললেন, টুপিটা খুলে বসে, দর্শক মন্ডলী, 200 অভিনয় ধরে আপনাদের সঙ্গে ঠকিয়েছি, আপনাদের প্রতারণা করেছি। ছেলের একমাত্র ছেলের মৃত্যু সংবাদ এলে বাবা ওইভাবে বুক চাপড়াতে পারে না, ওইভাবে পুত্র পুত্র বলতে পারে না। যেটা করতে পারে অভিনেতা, একজন সাচ্চা অভিনেতা যা করতে পারে আমি তাই করলাম। বাস্তবের কাছাকাছি গেলাম, বাস্তব নয়, বাস্তবের কাছাকাছি গেলাম। এই মাত্র খবর পেয়েছি আমার নিজের পুত্র, আমি যখন এখানে ঢুকছি তার আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে। প্রডিউসার, এই হলের যে মালিক, সে আমার পা জড়িয়ে দিয়ে বললো, যদি আপনি না করেন আমার এতগুলো টিকিট সব বন্ধ হয়ে যাবে, আজকে আমার আগুন দিয়ে পুড়িয়ে দেবে আমার হল, আপনি অভিনয়টা করে যান। আমি জানি আপনার একমাত্র ছেলে মারা গেছে। এখন যেটা করলাম এটা হচ্ছে প্রকৃত পিতার আত্মনাদ। আগেই দেখতো যতগুলো করেছি সেটা অভিনয়, সঠিক অভিনয় হয়নি, ওটা অতি আবেগ হয়ে গেছে। এই অসাধারণ গল্পটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তাহলে অভিনেতার প্রশিক্ষণ কতটা জরুরি আর কতটা জরুরি নয়, তার নিজের ভেতরের বোধ কতটা তাকে সন্দিগ্ধ করতে পারে,
কখনো কখনো প্রশিক্ষণ নেওয়ার সুযোগ হয় না, তার সত্ত্বেও বড় অভিনেতা হতে পারে। আবার কখনো কখনো প্রশিক্ষিত হয়েও তিনি ধারালো হয়ে উঠতে পারেন, ভালো অভিনয় করতে পারেন। আবার কখনো কখনো ভালো অভিনয় করেও উপযুক্ত জায়গায় যদি না পৌঁছতে পারেন, উপযুক্ত লোকের কাছে যদি না পৌঁছতে পারেন, তাহলে তিনি চিরকাল প্রতারিত হয়েই থাকবে। এতগুলো কথা মনে রেখে আলো নাট্য সংস্থার যারা শিল্পী বা যারা দরদি মানুষ, তারা অভিনয়ের জগতে আসুন, এইটুকু বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।